আসসালামু আলাইকুম। এনটিএসসি 19তম শিক্ষক নিবন্ধন ভৌত বিজ্ঞান এবং প্রভাষক প্রদর্শক পদার্থবিজ্ঞানের আমরা আজকে তড়িৎ বিজ্ঞান এবং চৌম্বকত্ব অংশ থেকে আলোচনা করব। আমরা আজকে আমাদের যে কোর্স প্ল্যান আছে আমাদের সেই কোর্স প্ল্যান অনুযায়ী আমরা এই যে ঘ বিভাগ বিদ্যুৎ এবং চৌম্বক বিজ্ঞান এই অংশটা আমরা আলোচনা করব। তো এটা একই সাথে প্রভাষক এবং প্রদর্শকের জন্য ইউনিট 4। আমরা জানি যে এই যে বিদ্যুৎ এবং চৌম্বক বিজ্ঞান বা তড়িৎ চৌম্বক বিজ্ঞান এই চ্যাপ্টারটা এটাতে আমাদের স্কুল পর্যায়ে টোটাল 4টা ইউনিট আছে। হ্যাঁ, এই 4টা ইউনিটের মধ্যে আমরা স্থির তড়িৎ শুরু করে দিছি এবং আমাদের কোর্স প্ল্যান অনুযায়ী আজকে স্থির তড়িতের 3 নাম্বার লেকচার হবে এবং এই লেকচারটাতে মূলত ধারকটা আমি কোর্স প্ল্যানগুলোতে এক একটা জিনিস নিয়ে আসার চেষ্টা করছি। এখানে ধারক সম্পর্কিত ডিটেলস আছে এখানে এই লেকচারে। ধারকত্ব, শ্রেণী সমান্তরাল সমবায়, গোলাকার পাতধারক, সমান্তরাল পাতধারক এবং সঞ্চিত শক্তি। তো একই সাথে এটা কিন্তু আমাদের কলেজ পর্যায়ে ইউনিট 4-এ আছে। তো ইউনিট 4-এ কিন্তু এই 4টা চ্যাপ্টারে আছে। আবার প্রভাষক পদে, আচ্ছা আপনারা কি প্রদর্শক পদে পরীক্ষা দিবেন এখানে এমন কেউ আছেন কি? একটু কথা বলবেন। প্রদর্শক ডেমনস্ট্রেটরের পরীক্ষার্থী কেউ আছেন আপনারা এখানে? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? প্রদর্শকদের শুধু পদার্থবিজ্ঞানে 100 মার্কের পরীক্ষা হবে স্যার। জি, প্রদর্শক পদার্থবিজ্ঞান আমি একটু দেখাই, কারণ অনেকে কিন্তু ডেমনস্ট্রেটর পদে পরীক্ষা দিবেন। হ্যাঁ, আমি যদি একটু শর্ট টাইমে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা, আমাদের আসলে ইউনিটগুলো বুঝতে হবে, যেহেতু আমাদের এটা কম্বাইন ক্লাস, এজন্য আমি একটু বলে দেই। আমাদের দেখেন এই যে একটু মিউট করে রাখবেন ম্যাডাম, একটু মিউট করে রাখবেন প্লিজ। আচ্ছা দেখেন, আমাদের প্রভাষক পরীক্ষার সিলেবাসটাতে এই যে ইউনিট আমাদের 4 যেটা দেখা যাচ্ছে, এই যে ইলেকট্রোম্যাগনেটিজম, যেটা তড়িৎ চুম্বকত্ব, মূলত ভৌত বিজ্ঞানের যে 4টা চ্যাপ্টার আছে ওখানে পরিচ্ছেদ আছে, এই যে ঘ বিভাগের সবগুলো মিলে এখানে আছে এই জায়গাটায়, তার মানে সবই পড়তে হবে। আবার প্রদর্শকে কি করছে এখানে, আবার 3টা না 4টা ইউনিট করছে। আমি যদি প্রদর্শকটা দেখাই, দেখেন এটা হচ্ছে আমাদের প্রদর্শক লিখিত পরীক্ষার সিলেবাস। এখানে এই যে দেখেন ইউনিট 4-এ এই যে ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম, যেটা এখানে আবার কিন্তু 3টা পরিচ্ছেদ করছে: তড়িৎ ক্ষেত্র, বিদ্যুৎ প্রবাহ এবং চৌম্বক ক্ষেত্র এবং কালানুক্রমিক পরিবর্তনশীল ঘটনা আর কি। তো এখানে মূলত এই 3টা মিলে ওই যে ওখানকার 4টাই যা, ওই প্রভাষকের একটাই তা, সব সেম। যারা কলেজ পর্যায়ে আছেন তাদেরকে আমি একটু কথা বলি। আমাদের ভৌত বিজ্ঞানের যে বইটা আপনাদের দেওয়া আছে, এখান থেকে শুধু একটা ইউনিট বাদ যাবে, একটা পরিচ্ছেদ, জ্যামিতিক আলোক বিজ্ঞান। তাছাড়া মোটামুটি সবই এক। তো আমি মোটামুটি কলেজ পর্যায়ে এটা ছেড়ে দিব অল্প দিনের মধ্যেই, ঈদের আগে আমার এই কলেজের যে বাকি অংশটা আমি প্রদর্শক এবং প্রভাষক একসাথে করে ফেলছি, আমাদের বাকি পার্টটা। দেখেন এখানে কিন্তু আমি আলাদা করি নাই, এবং এখানে কিন্তু আমি এই প্রদর্শক এবং প্রভাষক পদের যে সিলেবাসের যে পার্থক্যটা আছে এটাও কিন্তু আমি এখানে নিয়ে আসতেছি, ফ্রন্ট পেজে আপনাদের দিয়ে দিব, যাতে সিলেবাসগুলা আপনার স্কুল প্রভাষক প্রদর্শক অনায়াসে আপনি এমনি যাতে বুঝতে পারেন। যেহেতু ম্যাক্সিমামে যারা 2টা প্রিপারেশন নেবেন তারাও যাতে বুঝতে পারেন, যারা শুধু স্কুল বা শুধু কলেজ তারাও যাতে ইজিলি বুঝতে পারেন, এই জন্য আমি এটা ফ্রন্ট পেজ এটা করে দিচ্ছি। তো এই আর কি বিষয়। তো আমি সরাসরি আপনারা কি বুঝতে পারছেন? যারা শুধু কলেজে আছেন বুঝতে পারছেন মনে হয়। আর এখানে কিন্তু আমাদের লিখে দেওয়া আছে, এই যে ধরেন যখন এই চ্যাপ্টারটা শুরু করছি, তো আমরা আজকে মূলত ধারকের এই অংশটা শুরু করব, লেকচার 3 স্থির বিদ্যুৎ বা আমাদের স্থির তড়িতের। তো এখানে এই যে এখানে কিন্তু লেখা আছে, দেখেন ইউনিট 4। এখানে যখন পরিচ্ছেদটা শুরু করছি ভৌত বিজ্ঞান, এখানে ইউনিট 4 লেখা আছে কলেজের। এরপরে যখন আমরা পরিচ্ছেদ 2 শুরু করছি সেখানেও লেখা আছে কলেজের ইউনিট 4, এবং বাকি 2টাতেও লেখা আছে। তো আমরা এখন দেখবো আজকের কোর্স প্ল্যানে আমরা মূলত কি কি প্রশ্ন পড়ব। তো আজকে মূলত আমরা পানি খাওয়া একটু। তো আজকে আমরা মূলত এই যে ধারক এবং ধারক সম্পর্কিত দেখেন 11 থেকে 15 পর্যন্ত আমাদের যে প্রশ্নগুলো আসে,
এগুলো প্রচুর পরিমাণে পরীক্ষা আসে, মানে প্রতিবার আসে। এই যে যেমন দেখেন প্রভাষক 18তমতে আসছে, আমি বলছিলাম যে আসবেই। যেমন দেখেন এটা 17তমতেও আসছে, 18তমতেও আসছে, 15তমতেও আসছে। এগুলো কোশ্চেন প্রচুর পরিমাণে রিপিট করে। এই যে দেখেন এটা আসছে 13তমতে আসছে, 14তমতে আসছে কলেজে। মানে বলা চলে ধারকের এই দুইটা প্রশ্নের মধ্যে প্রতিবার একটা করে প্রশ্ন আসে। এই যে 15 নাম্বার আর 13 নাম্বার, আমি জীবনে যতবার পরীক্ষা দিয়েছি আমার মনে আছে প্রতিবারে লিখতে হয়েছে এই দুইটা প্রশ্ন। দেখেন আসছে কিন্তু এই যে 15তমতে আসছে, স্কুল কলেজ প্রতিবার আসছে, 16তমতে আসছে। মানে আপনি এই দুইটা পড়ে যাবেন, মনে করেন আপনার একটা লেখাই লাগবে এটা বিষয়। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে, যেহেতু এই প্রশ্নগুলা প্রতিবার বলি যে পরীক্ষার রুমে আপনাকে লিখতে হবে, আপনি এই প্রশ্নগুলা 2-3 মিনিটে লেখার অভ্যাস করবেন। মানে এতবার করে লিখবেন যে পরীক্ষার রুমে গিয়ে আপনাকে লিখতেই হবে। সহজ সরলভাবে উত্তরগুলো আমি নিয়ে এসেছি। তো আমি সরাসরি আজকের মানে আমি চলে গেলাম ক্লাসে। তো আমরা অলরেডি দেখে ফেলছি আজকে কী কী আলোচনা করব। তো এখন আমি সরাসরি আজকের শুরু করে দিচ্ছি। আমাদের শুরুতেই আমরা যে অংশটা আলোচনা করব আজকে একদম বেসিক থেকে। দেখেন প্রদর্শক 18তমতে কিন্তু প্রশ্ন আসছে এখানে রিসেন্ট কলেজ পর্যায়ে, ধারক এবং ধারকত্ব কাকে বলে। তো এগুলো অনেক গুরুত্বপূর্ণ। তো শুরুতেই যদি আমি বলি সেটা হচ্ছে, দেখেন ধারকটা কি। তো ধারকটা আমাদের মূলত যেটা যা তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয় করে রাখে, যেটা মানে তড়িৎ চার্জ রূপে বা তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয় করে রাখে এমন একটা প্রক্রিয়া বা এমন একটা জিনিসের নাম হচ্ছে ধারক। এতটুকু আমাদের মনে রাখতে হবে। এবং আমরা যখন সমান্তরাল পাত ধারক গঠন করব সেখানে দেখব যে এইরকম দুইটা পাত পাশাপাশি সমান্তরালে অবস্থান করে এবং মাঝখানে কিছু অন্তরক পদার্থ দিয়ে আমরা এই ধারকটা গঠন করি। তো ওগুলো একটু এখানে বলা হয়েছে যে যান্ত্রিক প্রক্রিয়ায় কাছাকাছি স্থাপিত দুটি পরিবাহকের, এই যে দুটি পরিবাহক মনে করেন কাছাকাছি অবস্থিত, মধ্যবর্তী স্থানে অন্তরক পদার্থ, এইগুলোর এই মাঝখানে মনে করেন যে অন্তরক পদার্থ রেখে তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয় করে রাখা হয়। এই জায়গাটা আপনাকে লিখতে হবে, নাহলে নাম্বার দিবে না। কিছু যদি না রাখেন, দেখেন যে প্রক্রিয়ায় তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয় করে রাখা হয় তাকে কি বলে, ধারক বলে। এই যে পরস্পর হতে নির্দিষ্ট দূরত্বে রাখা দুটি পরিবাহকের দ্বারা ধারক গঠন করা হয়। অত কিছু লাগবে না। ধারকত্ব মোস্ট ইম্পর্টেন্ট এই অধ্যায়ের। ধারকত্ব একবারে লাগবেই, ধারকত্ব। এখানে যতগুলো আমরা প্রমাণ করব সবগুলোই ধারকত্ব লাগবে। ধারকত্বটা কি, আমাদের ধারকত্ব হচ্ছে পরিবাহীর বিভব, আমি বলি সোজা কথা বলি, বিভব 1 একক বা 1 একক তো বলা হয় না, লিখলে ভালো হয়। 1 একক বাড়াতে যে পরিমাণে চার্জের প্রয়োজন, বাড়াতে যে পরিমাণ চার্জের প্রয়োজন, চার্জের প্রয়োজন, এটা হচ্ছে মূল কথা। এই কথাটা আপনাকে মনে রাখতে হবে। পরিবাহীর বিভব 1 একক বাড়াতে যে পরিমাণ চার্জের প্রয়োজন তাকেই ওই পরিবাহীর ধারকত্ব বলে। তাহলে মনে করেন যে বিভব বিভব ভি, বিভবের একক তো ভোল্ট নাকি, ধরেন বিভব ভি ভোল্ট বাড়াতে চার্জের প্রয়োজন হয় কি, চার্জ প্রয়োজন, আপনারা কি স্পষ্ট দেখতে পাচ্ছেন? জি স্যার। মনে করেন যে কিউ চার্জ, কিউ কুলম চার্জ। আচ্ছা চার্জ লেখার দরকার নেই, শর্ত ছিল 1 একক বাড়াতে। সংজ্ঞা, এটা সংজ্ঞাগত, সংজ্ঞাগুলো আপনাকে মনে রাখতে হবে। বিজ্ঞানের এইভাবে এটা সংজ্ঞায়িত করছেন, মনে রাখতে হবে এগুলো। তাহলে বিভব 1 একক মানে কি 1 ভোল্ট না? তাহলে 1 ভোল্ট বাড়াতে চার্জ প্রয়োজন কি বলেন, কিউ বাই ভি। ভি। এইটাই হচ্ছে ধারকত্বের সংজ্ঞাগত সমীকরণ। মোস্ট ইম্পর্টেন্ট, সব প্রমাণের জন্য এটা বারবার লাগবে। তার এটাই ধারকত্ব না, 1 একক বাড়াতে। অতএব ধারকত্ব
সি সমান কি কিউ ভাগ ভি। তাহলে একক কি হবে বলেন তো? তাহলে একক কি হবে? একটা ধারকত্বের একক। তা আপনাদের তো ইন্টারমিডিয়েট না, আপনাদের তো এত দরকার জানার দরকার নেই। এটা মূলত চার্জের একক সিএম কুলম পার ভোল্ট। এটাকে আবার 1 ফ্যারাডে বলা হয়। ধারকত্বের এসে একক হচ্ছে ফ্যারাড। হ্যাঁ, 1 ফ্যারাডে আর কি এসে এককটা। তো যাই হোক, আমাদের এত জানার দরকার নেই। আচ্ছা দেখেন, প্রদর্শক 18তমতে আসছে, গুরুত্বপূর্ণ কিন্তু। এখন দেখেন 1 ফ্যারাড কাকে বলে, এটাও আসবে কিন্তু এবার, খুব গুরুত্বপূর্ণ এগুলো। আচ্ছা, ধারকত্বের সংজ্ঞাটা একটু আগে আমরা কি পড়লাম বলেন তো? ধারকত্ব সি মানে কি পড়ছি আমরা? কিউ ভাগ ভি, তাই না? তো এখন একক, যখন একক আসে সবগুলো এক বসাইতে হয়। তো ধরেন এর মান কি 1 ভোল্ট, এর মান কি 1 কুলম, ওইটাই কথা। তাহলে 1 ভোল্ট বিভব পরিবর্তনে বা বাড়াতে, তাহলে বিভব 1 ভোল্ট বাড়াতে যদি 1 কুলম চার্জ প্রয়োজন হয়, তাহলে ওই পরিবাহীর ধারকত্বটাকে কি বলবো আমরা? 1 ফ্যারাডে। আশা করি কোনো সমস্যা নেই। সংজ্ঞাগুলো আমাদের কোথা থেকে হবে? একদম মানে এই 1 ফ্যারাডে, বা যদি বলে 1 জুল কাকে বলে, জুল মানে কি, ডাব্লিউ ইকুয়াল কি এফএস। তাহলে 1 নিউটন বল প্রয়োগ করে যদি বলের দিকে 1 মিটার সরানো হয়, তাহলে তাকে কি বলবো আমরা? 1 জুল কাজ বলবো। তো এরকম 1 ফ্যারাডে, 1 কুলম যা কিছু আসবে, আমরা মূল সংখ্যাগত সমীকরণটা থেকে যে যে রাশিগুলো পাবো সব এক এক দিয়ে এভাবে আমরা সংজ্ঞায়িত করব। আশা করি সমস্যা নেই। এখন আমরা দেখব যে তুল্য ধারকত্ব, এটা অনেক গুরুত্বপূর্ণ, যেহেতু এটার একদম টপিকে দেওয়া আছে, পরীক্ষা আসতে পারে। আচ্ছা, তুল্য ধারকত্ব। তুল্য ধারকত্ব মানে কি আপনারা পড়ছেন এর আগেও। ধরেন আমি এই যে ধরেন আমি 50 টাকার নোট আমি 2টে ব্যবহার করছি। এখন আমার 50 টাকার নোট 2টে যে কথা, 100 টাকার নোট একটা একই কথা। 20 টাকার নোট 5টা যে কথা থাকলে আমার কাছে 20 টাকার নোট 5টার পরিবর্তে যদি আমি একটা 100 টাকার নোট ব্যবহার করি, ওই বাজার আমাকে যতটুকু দেয় ততটুকুই দিবে। তো এইটাই তুল্য মানে হচ্ছে এই 100 টাকাটা, সোজা কথা। ওইটাই বলছে একাধিক ধারকের সমবায়ের পরিবর্তে, ওই যে 5টা 20 টাকার পরিবর্তে যদি একটা মাত্র ধারক ব্যবহার করি, একটা নোট ব্যবহার করি, তাহলে সমবায়ের বিভব পার্থক্য এবং আধানের কোনো পরিবর্তন হবে না। আমাদের বাজার যতটুকু পাওয়ার আমরা ততটুকুই পাবো। এখানে মূলত ধারকে আমরা 2টে জিনিস পাইলাম না বলেন তো? ধারকত্বে কি 2টে জিনিস পাইছি? দেখেন বারবার আসবে কিউ ভাগ ভি। তার মানে একটা বিভব বা বিভব পার্থক্য কতদিন বলছিলাম, যখন 2টা পয়েন্ট থাকবে, এবং কি আধান। তার মানে তুল্য ধারকত্ব হচ্ছে এই আমাদের অনেকগুলো ধারকের পরিবর্তে যদি আমরা একটা মাত্র ধারক ব্যবহার করে এই ডাব্লিউ আর ভি যদি কোনো পরিবর্তন না হয়, তখন আমরা ওই একটা মাত্র আমরা ধারকের ধারকত্বকে বলবো আমরা তুল্য ধারকত্ব। আশা করি কোনো সমস্যা নেই। একটু কথা বলবেন। জি স্যার। আসলে এগুলো সংজ্ঞা আমারও মনে থাকে না। একবার যদি বলি, এই যে আমি বলতেছি, এরপরে অনেকদিন মনে থাকবে। একবার বললাম, আবার অনেকদিন পরে হঠাৎ করে মনে থাকবে না। তো এরকম করে একবার বলতেছি, আপনাদের তো বোঝানোর কিছু নাই, শুনলে তো মনে থাকেই, আর কিছু না। আচ্ছা, এখন দেখেন ধারকত্ব, পরিবাহীর ধারকত্ব যে সকল বিষয়ের উপর নির্ভর করে বা পরীক্ষা আসতে পারে, একটি ধারকের ধারকত্ব কিভাবে বাড়ানো যায়। ধারকের, আপনারা জানেন নোটগুলো অসাধারণ করে করছি, কিছু বাদ দেয় নেই, এই জন্য এগুলো দিয়ে দিছি। অনেক অন্যান্য বইটাও এগুলো পাবেন না। ধারকের ধারকত্ব কিভাবে বাড়ানো যায় বা বাড়ানোর উপায়, বাড়ানো যায়। এখন এইটা মনে রাখার জন্য আপনাদের আমরা একটু পরে যে সমান্তরাল পাত ধারকের একটা ধারকত্বের সমীকরণ পড়ব, ওইটা হলে একবার হয়ে যাবে। সেটা ধারকের ধারকত্ব, এটা তো আমরা একটা জানি কিউ ভাগ ভি। আর একটা আছে সমান্তরাল পাত ধারকের ধারকত্বের সমীকরণ, সি ইকুয়াল এ এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। একটু পরে আমরা প্রমাণ করবো এটা। তো তার আগে আমি একটু বলে নেই, যেহেতু আমাদের
এটা থেকে এগুলো আমরা লিখতে পারবো, যেখানে কে মানে কি মাধ্যমে ডাইলেকট্রিক ধ্রুবক। তো ডাইলেকট্রিক ধ্রুবক আমাদের পরের 4 নাম্বার লেকচারের প্রথম প্রশ্নটা ডাইলেকট্রিক ধ্রুবক, ওখানে ডিটেলস আলোচনা হবে। এই যে আমাদের একটু আগে বলছিলাম, আমাদের ধরেন ধারকত্ব এই দুইটা পাত, এই যে আরে আমার তো আমি নিতে পারি, এগুলো তো আমার দরকার নাই। আচ্ছা দেখেন, মনে করেন যে আচ্ছা এটা হচ্ছে, আচ্ছা দেখেন এইটা মনে করেন আমার দুইটা পাত আমি পাশাপাশি রাখছি, এটাই কিন্তু আমার ধারক। এটা দিয়ে সোজা করতে পারতেছি না। আচ্ছা এখন এই ধারকের আমাদের কোনটা কি, এই যে রাশিগুলা, এই যে সি ইকুয়াল কে এপসাইলন নট এ ভাগ ডি যেটা বললাম, আমি একটু রাশিগুলা বলে নিই, যদি একটু পরে আমরা প্রমাণ করবো এগুলা। আমাদের রাশিগুলা হচ্ছে ডি মানে হচ্ছে এই যে দুই পাতের মধ্যবর্তী দূরত্ব, তাহলে ডি মানে কি আমাদের দুই পাতের মধ্যবর্তী দূরত্ব। তো ডিটা কি এখানে ব্যস্তানুপাতিক না, তার মানে ডির মান যত কমাবো ধারকত্ব তত বাড়বে, এই যে একটা পায়ে গেছি। এ মানে এই যে প্রতিটা পাতের ক্ষেত্রফল, এটা একটা পাত এটা একটা পাত, এই পাত দুইটার ক্ষেত্রফল এখানে পাই আর স্কয়ার হবে, যদি তারের মতো হয়, যদি গোলাকার পাত হয় সেক্ষেত্রে ক্ষেত্রফল না 4 পাই আর স্কয়ার হবে। তাই গেলে ম্যাথে লাগবে, এখন লাগবে না। তার মানে দেখেন ক্ষেত্রফলের সাথে রাশিটা কি সমানুপাতিক না, তার মানে ক্ষেত্রফল বাড়লে ধারকত্ব বাড়বে। এই যে প্রথমে শুরু করছি, ক্ষেত্রফল যত বাড়বে ধারকত্ব তত বাড়বে। বলবো যে দুই পাতের মধ্যবর্তী দূরত্ব যত কমবে ধারকত্ব তত বাড়বে। কে মানে কি, এই যে এই দুই পাতের মধ্যে যে আমরা কাগজ যদি রাখি, মানে আমরা যদি পেপার রাখি, মম রাখি, মানে যে আমরা অন্তরক পদার্থ রাখবো, সেটার পরবর্তী ধ্রুবক একটা নির্দিষ্ট মান থাকে, যেমন কাগজের ক্ষেত্রে 3.5, তো এই মানটা বায়ুর ক্ষেত্রে 1, এই মানটা হচ্ছে একটা পূর্ণ মানে 1-এর বেশি হয় আর কি, সুন্দর একটা মান হয়। তার মানে এটাও কি সমানুপাতিক, তার মানে ডাইলেকট্রিক ধ্রুবক যত বাড়বে এই সি এর মান তত বাড়বে। এপসাইলন নট এটা তো শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা, এটা তো আর কমানো বাড়ানোর কোনো সুযোগ নেই, তো সেগুলো এখানে লিখছি। পরবর্তী ধ্রুবকের উপর ধারকত্ব নির্ভর করবে, এটা বেশি হলে বেশি হবে, কম হলে কম হবে, এরকম আর কি। এবং আরও কিছু ওয়ে আছে, যেমন পরিবাহীর নিকটে অন্য কোনো চার্জ বা শূন্য ভূসংযুক্ত পরিবাহী থাকলে বৈদ্যুতিক আবেশের ধরনেও হতে পারে, কিন্তু একটু কষ্ট করে মনে রাখবেন, না মনে থাকলে বাদ এই সমীকরণ থেকে যে কটা আছে ওই কটা লিখে দিবেন, তাহলে শেষ। আমি মনে হয় এগুলো প্রশ্নতে অনেক সময় নিয়ে ফেললাম। আচ্ছা, তো আমি আমার পরের স্লাইডটাতে যাচ্ছি। আচ্ছা আপনারা কি আছেন কি? জি স্যার। একটু মাঝে মাঝে স্যার, কথা বলবেন। আর কোনো প্রশ্ন অন্তরক পদার্থ মানে স্যার তাহলে মোম কাগজ এগুলো স্যার অন্তরক পদার্থ? বুঝি নাই। জি, কাঁচ কাঠ এগুলো অন্তরক পদার্থ। হ্যাঁ, মানে অন্তরক মানে কি যেগুলা তড়িৎ পরিবহন করে না আর কি। হ্যাঁ, এই আচ্ছা আমি আর আর কিছু বলবেন? আমি একটু আপনাদের না দেখি স্যার, কতজন আছেন একটু দেখি। এই মুহূর্তে আমরা আসলে 19 জন চলো আছি। ক্লাস। আচ্ছা আপনারা একটু মানে অনেকে রমজান মাসের জন্য ক্লাসে জয়েন করতেছেন, আমাদের কিন্তু সংখ্যাটা অনেক, প্রায় 70-80 জন হওয়ার কথা মিনিমাম আর কি। অনেকে জয়েন না করলেও রমজান মাসে অনেকে জয়েন করতেছেন না। আচ্ছা ক্লাস সব রেকর্ড থাকবে, সমস্যা নাই, আপনাদের প্রয়োজন যাদের হবে দেখে নেবেন, আর অনেকের হয়তো বা প্রয়োজন হবে না। তবে ক্লাসগুলোতে থাকলে কি, কেন বলি, গতবার যারা লেকচারার পোস্টে মানে পাস করছেন, আমি দেখলাম যে তাদের সবাই নিয়মিত ক্লাসে ছিলেন। তাসলিমা ম্যাডাম ছিলেন, মঞ্জুর ভাই ছিলেন, ম্যাক্সিমাম যারা শুরু থেকে কোনোদিন মানে ক্লাসে ছিলেন, যারা রেজাল্টে দেখলাম যে সবার রেজাল্ট, এবং তাদের কিন্তু মেরিটও ভালো থাকবে আমি এটা আশা করব। মানে স্যাররা অবশ্যই ওনারা অনেক ভালো, আমার থেকেও ভালো ছিলেন, ভালো আছেন, যার কারণে অনেক ভালো করছেন। তারপরে ওনারা ছিলেন একটু চর্চার মধ্যে ছিলেন, এই আর কি। তো আমরা নেক্সট যেটা দেখব, ধারকের শ্রেণী এবং সমান্তরাল সংযোগ। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন গিয়েই এইরকম শুরুতে আগে যে জুমে ক্লাস নিতাম, সবগুলো আইডি শো করতো, ছবি শো করতো একবারে শুরুতেই। দেখবেন যে ইউটিউবের যে মানে ম্যাক্সিমাম ক্লাসে যারা উপরের আসেন সবাই কলেজে মানে টিকছেন, এবার স্কুল কলেজ দুইটাতেই। আচ্ছা এখন দেখেন আমাদের ধারকের শ্রেণী এবং সমান্তরাল সমবায়। তো এখন এইটার ক্ষেত্রে আমি একটু কথা বলি। তো ধারকের আমরা
রোধ এবং ধারকটা অনেকটা সম্পর্কিত। আমরা এই ছবিটা ছিল আমাদের রোধ, এই ছবিটা ছিল আমাদের রোধ। তো ধারকটা হচ্ছে আমাদের এরকম দুইটা পাত এরকম সমান থাকবে। অত সময় আমি করতে পারি নাই। এই ছবিটা হচ্ছে ধারক। তো রোধের যেমন দুইটা প্রান্ত থাকে, এই একটা প্রথম প্রান্ত দ্বিতীয় প্রান্ত, ধারকের এরকম দুইটা প্রান্ত থাকে, একটা প্রথম প্রান্ত একটা দ্বিতীয় প্রান্ত। তো আমি একটু সমবায়টা একটু ড্রয়িং করে নেই, তো বড় বড় করে দেখাই, অনেক জায়গা আছে আলহামদুলিল্লাহ, কিন্তু সোজা করতে পারছি না। আচ্ছা দেখেন, এইটা আমাদের একটা একটা ধারক আমি লিখে নিলাম, এঁকে নিলাম। এরপরে এখানে আর একটা ধারক নিলাম। আপনাদের যদি দেখতে সমস্যা হয় আমাকে একটু জানাবেন, আমি এগুলো কোনোভাবেই সমান করতে পারতেছি না, সোজা হচ্ছে কিন্তু সমান হচ্ছে না। আচ্ছা এই যে আর একটা ধারক নিলাম, ছবিটা নিচেও ড্রয়িং করা আছে, তারপর আমি এখানে দেখাচ্ছি। তো আমি এখানে তিনটা ধারক দেখতে পাচ্ছি, দেখেন। তো এই তিনটা ধারকের আমি তিনটা ধারককে একটু যুক্ত করে দিব পর পর, তিনটা ধারককে এই যে যুক্ত করে দিলাম। এখন এই ধারকগুলাকে আমি প্রতিটা ধারকের ধারকত্বের নামকরণ করতেছি, একটু আমার মনের মতো করে নামকরণ করে নিলাম। এটাকে ধরলাম আমি C1, এই আচ্ছা এগুলো আমি উপরে ধরি, নিচে ভোল্ট দেখাবো, একটু বুঝবেন, কারণ এই ধারকত্ব থেকে কিন্তু অনেক পেঁচানো ম্যাথ হয়। একটু ইকো আসতেছে, হ্যাঁ একটু মিট করে রাখেন। C2 C3 ধারক থেকে অনেক পেঁচানো ম্যাথ হয়, যারা থিওরিগুলো একটা ভালো বুঝবেন, কারণ প্রতিটা ধারকের ধারকত্ব বের করতে বলবে, অনেক পেঁচানো ম্যাথ হয়। আপনাদের থিওরিতে একটু ভালো করে মনোযোগ দেন, আমার মনে হয় যে ইজিলি ওই প্রশ্নের উত্তরগুলো করতে পারবেন। এখন আমার এখানে কিছু কথা আছে, কথা হচ্ছে এইটা হচ্ছে আমার প্রথম ধারক, এটাকে বলছি আমি প্রথম ধারক, এটাকে বলছি আমি দ্বিতীয় ধারক, এটাকে বলছি আমি তৃতীয় ধারক। তাহলে এটা হচ্ছে প্রথম ধারকের প্রথম প্রান্ত। আপনারা বিরক্ত হবেন না, আপনাদের একটা কথা বলি, আমি শিখতে খুব পছন্দ করি, যে কোনো জিনিস, নতুন কোনো জিনিস এখনো আমি শিখি। আপনারা যারা আমি প্রথম একটা কোর্সে ভর্তি হয়েছিলাম, অনলাইন কোর্সে, ম্যাথ কোর্স, জবের। তো আমার ওখানে কোনো উপকারে হয়নি, আমি দেখি যে উনি আটকে যাচ্ছে ম্যাথ করাইতে, বা আমরা তো সায়েন্সের স্টুডেন্ট, আমাদের তো লাগে না, ভর্তি হয়েছিলাম একটু শখ করে। কিন্তু আমার একটা উপকার হয়েছে কি, ওখান থেকে যে অনলাইন ক্লাসটা কীভাবে পরিচালনা করে ওইটা আমি শিখছি, এবং আমার অনলাইন প্রথম যখন আমি ক্লাস শুরু করি সেটাতে কিন্তু আমার খুব কাজে দিছে। এই জন্য আপনারা যদি ক্লাসে সমস্যা না হয় একটু দেখেন, একটু জিনিসগুলা এগুলা কাজে দেবে। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন তো নাকি? জি জি স্যার। স্যার। আচ্ছা জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, মনে হয় একটু বেশি কথা বলতেছি। এটা হচ্ছে প্রথম প্রান্ত, এটা হচ্ছে দ্বিতীয় প্রান্ত, এইটা হচ্ছে আমি কালো কালি দিয়ে লিখি এটা, তাহলে প্রথম, এটা কি দ্বিতীয় প্রান্ত। তাহলে দেখেন আমাদের এখানে কি ঘটনা ঘটতেছে, যে ঘটনাটা ঘটতেছে, আমি একটু কালার কি আর নাই, কালার খুব কম দেখি এখানে। আচ্ছা এখন দেখেন এই শ্রেণী সমবায়টা কি, সংজ্ঞাটা ঠিক এভাবে সব জায়গায় আছে, রোধের ক্ষেত্রেও সেম। আপনাদের এখানে একটা সুবিধা আছে কি জানেন, এই শ্রেণী এবং সমান্তরাল সমবায় পড়তে হবে আপনাদেরকে তিনটা জিনিসের, কি কি একজন বলেন তো? আমাদের এই নিবন্ধনের জন্য শ্রেণী এবং সমান্তরাল সমবায়ের প্রমাণ করতে হবে তিনটা ক্ষেত্রে, একটা তো ধারক, আর দুইটা কি বলেন, যারা আছেন বলেন, শুনতে পাচ্ছেন কি আমার কথা? জি স্যার। আচ্ছা একটু হেল্প করে, যে এক নাম্বার, রোধের শ্রেণী সমান্তরাল সমবায় করতে হবে, ধারকের শ্রেণী সমান্তরাল সমবায় করতে হবে, আর একটা কিসের বলেন? গোলকের স্যার। কিসের? গোলকের। না গোলকের না, তড়িৎ কোষের। হ্যাঁ জি স্যার। তড়িৎ কোষের বা ব্যাটারি, এই যে এইটা তিনটে আমাদের করতে হবে। তো সবগুলো সংজ্ঞাই সেম, সবগুলোর এরকম করে দুটো প্রান্ত থাকবে এভাবে, মানে শ্রেণী সমবায় সবই সেম, একটা হলে সবগুলো সংজ্ঞা হয়ে যাবে, সবাই হয়ে যাবে। এই জন্য আমি একটু সংজ্ঞাটা গুরুত্ব দিচ্ছি। আচ্ছা দেখেন সংজ্ঞাটা কিরকম, সংজ্ঞাটা হচ্ছে এরকম,
অনেকগুলো ধারককে যদি এমন ভাবে সাজানো হয়, এই যে 3টা ধারককে এমন ভাবে সাজাইলাম, প্রথম ধারকের প্রথম প্রান্ত, প্রথম ধারকের দ্বিতীয় প্রান্ত দ্বিতীয় ধারকের প্রথম প্রান্তের সাথে যুক্ত হয়, হয়েছে কিনা দেখেন তো এখানে। জি স্যার। জি স্যার। এবং দ্বিতীয় ধারকের দ্বিতীয় প্রান্ত তৃতীয় ধারকের যদি প্রথম প্রান্তের সাথে যুক্ত হয়, তাহলে এটাকেই বলবো আমরা শ্রেণী সমবায়। প্রথম ধারকের দ্বিতীয় প্রান্ত দ্বিতীয় ধারকের প্রথম প্রান্তের সাথে, দ্বিতীয় ধারকের দ্বিতীয় প্রান্ত তৃতীয় ধারকের প্রথম প্রান্তের সাথে। ঠিক এভাবে রোধেরটাও সেম। তাহলে প্রথম রোধের দ্বিতীয় প্রান্ত দ্বিতীয় রোধের প্রথম প্রান্তের সাথে, দ্বিতীয় রোধের দ্বিতীয় প্রান্ত তৃতীয় রোধের প্রথম প্রান্ত। কোষও সেম, শুধু ছবিগুলো ভিন্ন। কোষের ছবিটা হচ্ছে এরকম, এই একটা বড় থাকবে, একটা কি থাকবে, ছোট থাকবে, এটা হচ্ছে কোষ। আর ধারক এই দুইটা কি সমান থাকবে। রোধ তো এরকম। তার মানে আমাদের 3টার সংখ্যা হয়ে গেছে। কম্পেয়ার করে আমরা প্রমাণগুলো করতে পারবো, একটু চেঞ্জ থাকে আর কি। আমি আর কথা বাড়াবো না, এখানে ঠিক সংজ্ঞাগুলো ঠিকভাবেই দেওয়া আছে। এই যে সমবায়ে প্রথম ধারকের দ্বিতীয় পাত, প্রান্ত না লিখে আপনার প্রান্তই লেখেন, দ্বিতীয় ধারকের প্রথম পাত দ্বিতীয় ধারকের দ্বিতীয় তৃতীয় প্রথম, এভাবে বা পরপর যুক্ত হয়, তাকে বলবো আমরা শ্রেণী সমবায়। সংজ্ঞা থেকে আরো সমস্যা আছে কিনা বলেন? আচ্ছা না স্যার, এটা সহজই আছে। আচ্ছা, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের এটার একটা এই যে তুল্য ধারকত্বের একটা আমরা সমীকরণ বের করব। আপনাকে কিছু জিনিস মনে রাখতে হবে। কি জিনিস মনে রাখতে হবে? যদি ধারকের শ্রেণী সমবায় হয় বা যদি পরপর সাজানো থাকে, প্রথম যে জিনিসটা মনে রাখতে হবে আপনাকে, সেটা হচ্ছে চার্জগুলো সবগুলো পাতে সমান থাকবে। আপনি একটু খেয়াল করবেন, দুইটা কম্পেয়ার করে মনে রাখতে হবে। সবগুলো পাতে চার্জ কি সমান থাকবে। আমরা জানি প্রথম ধারকের একটা পাত আমরা একটা তড়িৎ উৎসের সাথে যুক্ত করি, ওখানে প্লাস চার্জ আবিষ্ট হয়, পরের পাতটাতে মাইনাস চার্জ আবিষ্ট হয়। তাহলে আপনাকে যে মনে রাখতে হবে, তাহলে এই চার্জটার নাম আমার হচ্ছে, দেখেন আমি দেখাচ্ছি, তো আমার এই চার্জটা হচ্ছে প্লাস কিউ, তাহলে এটা কি হবে মাইনাস কিউ, আবার এটা হবে প্লাস কিউ, এটা কি মাইনাস কিউ, এটা কি প্লাস কিউ, এটা হচ্ছে মাইনাস কিউ। এটা হয়ে গেল। তার মানে প্রতিটা ধারকের আমাদের চার্জ কি শ্রেণী সমবায় কি থাকবে বলেন? সমান থাকবে, একই থাকবে। একই থাকবে। এটা আপনাকে মনে রাখতে হবে। এখন বিভব পার্থক্য কি আলাদা হবে না? অবভিয়াসলি আলাদা হবে, কারণ পয়েন্ট বিভব পার্থক্য কখন এক হয়? যখন এক প্রান্তগুলো সব এক জায়গায় লাগে, তখন দুই পয়েন্টের বিভব একই থাকে। তাহলে ধারকের শ্রেণী সমবায় ধারকের সবগুলা চার্জ সমান থাকবে, কিন্তু বিভব পার্থক্য সবগুলোর কি থাকবে? আলাদা আলাদা। থাকবে। তাহলে আমি একটু বিভবগুলো লিখে দেখাই। তার মানে এই জায়গাটার বিভব হবে আমাদের, তাহলে আমি V1 বলবো, তাহলে এই দুই পাতের বিভবকে বলবো আমি V2, এই দুই পাতের বিভবকে বলবো আমি V3। এতটুকু কি ক্লিয়ার? জি স্যার। আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে একদম টোটাল এই প্রান্ত থেকে এই প্রান্তের বিভবটা কি আমাদের V। আমি একটু এখানে দেখাচ্ছি, মানে একদম এই প্রান্ত যে কথা এই প্রান্ত একই কথা, কিন্তু একই কথা না। আচ্ছা, কি ব্যাটারি লাগানো আছে? লাগানো নেই। তাহলে আমার এই প্রান্ত থেকে একদম এই প্রান্তের বিভবটাকে কি বলবো আমি? টোটাল বিভব কি? ভি। তাহলে ভি মানে কি দেখেন তো, আমার প্রমাণে শেষ হয়ে যাবে। ভি মানে কি? V1 প্লাস V2 প্লাস V3 বলতে পারি না আমি? জি স্যার, যেহেতু 3টা আছে। মোট বিভব যেহেতু 3টাই। হ্যাঁ, আমার মূলত কাজে শেষ, আমার এখন প্রমাণে হয়ে যাবে এই মুহূর্তে। একটু আমার একটু সমস্যা হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন ব্যাখ্যাগুলো কি? ব্যাখ্যা এত তো বিশাল বর্ণনা আছে, আপনার নিজের মতো করে একটু কষ্ট করে লিখবেন। আমি একটু ব্যাখ্যাগুলো দেখাই, দেখেন এখানে। আচ্ছা, আমি ছবিটা একটু নিয়ে আমি একটু ব্যাখ্যাগুলো বলি এখানে কি আছে। তবুও সংজ্ঞাটা তো ওইভাবেই দিছি। সংজ্ঞার পরে যে কাজটা করছি দেখেন, সেটা হচ্ছে বলছি যে এই যে ধারকগুলো, আচ্ছা সর্বশেষ ধারকের পাত ভূ সংযুক্ত, এই যে এটা থাকে ভূ সংযুক্ত, আর এখানে তড়িৎ উৎসের সাথে একটা যুক্ত থাকে। এই কথাটা একটু বলে দিবেন যে প্রথম প্রথম প্রান্তটা কি তড়িৎ উৎসের সাথে যুক্ত থাকে, শেষেরটা কি ভূ সংযুক্ত থাকে। আর এখানে কিছু বর্ণনা আছে, যদি পরীক্ষা এগুলো সময় না পান এগুলো সব বাদ, ছবি একে দিচ্ছেন সব বাদ। এখানে যেটা বলা আছে
যে প্রথম থেকে প্লাস চার্জ প্রথম ধারকে প্রথম পৃষ্ঠে আবিষ্ট হবে, আর যখন হবে তখন অপোজিট দ্বিতীয় পাতে মাইনাস হবে, এভাবে পর্যায়ক্রমে সবগুলোতে পুনরাবৃত্তি ঘটবে, প্লাস মাইনাস এভাবে হবে। এই কথাগুলো এখানে লেখা আছে। এত সময় হবে না, বাদ দেন, সব বাদ। তবে এই দুটো কথা বলতেই হবে এবং ছবিতে ড্রয়িং করে অবশ্যই দেখাবেন আপনারা। এখানে আমি তো এখানে ওই ছবিটা দেখাই নাই, আপনারা একটা বুক সংযুক্ত করে দিবেন, আর একটা কি করবেন, এখানে এই প্লাস একটা তড়িৎ উৎসের সাথে যুক্ত করে দিবেন। ব্যাটারি যুক্ত অনেকে করে, করার দরকার নেই, ব্যাটারি বাদ, এর ক্ষেত্রে ব্যাটারি। আচ্ছা এখন দেখেন, এখন আমি এই জায়গায় প্রমাণটা করে দেখাই আপনাদের। তাহলে এখানে দেখেন তো, আমি নিচে নাই দেখি, দরকার নেই, অনেক জায়গা পাইছি, ছবিটা আছে এখানে ভালো হবে। আচ্ছা আচ্ছা, তাহলে মোট বিভব কি পাইলাম আমি, বলেন তো একজন? তাহলে মোট বিভব ভি। আচ্ছা, তাহলে মোট বিভব ভি ইকুয়াল কি, V1 প্লাস V2 প্লাস V3। V3। আচ্ছা ভি মানে কি বলেন তো? ধারকের সংখ্যাগত সমীকরণ আমরা একটু আগে পড়লাম না, সি ইকুয়াল কি কিউ ভাগ ভি না? তাহলে ভি মানে কি বলেন? ভি মানে কি হচ্ছে? ভি ইকুয়াল কিউ বাই সি। কিউ ভাগ সি। কিউ ভাগ কি সি। তাহলে ভি ইকুয়াল, তাহলে আমার এখানে V1 মানে কি বলতে পারি আমি? কিউ ভাগ C1 বলতে পারি না? কিউ তো কনস্ট্যান্ট। জি স্যার। কিউ ভাগ C1 প্লাস V2 মানে কি? কিউ ভাগ C2 প্লাস V3 মানে কি? কিউ ভাগ C3। আশা করি কোনো সমস্যা নেই। আচ্ছা থাক, থাক। এখন এখানকার ক্ষেত্রে মোট চার্জ কি বলেন তো? কিউটাই মোট চার্জ না এখানে, কারণ ওই কিউটাই তো সব জায়গাতে আছে জুড়ে। তাহলে আমাদের এই পুরা সমবায়টার ক্ষেত্রে আমাদের মোট বিভব, এটার মোট চার্জ কি? মোট চার্জ হচ্ছে সমান কি? কিউ। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই তিনটা ধারক বাদ দিয়ে তিনটা ধারকের পরিবর্তে আমরা কি নিব? একটা ধারক নিব, সেটাই তো তুল্য ধারকত্ব না? জি। ধরেন ওই একটা ধারকের ধারকত্ব হচ্ছে সিপি, যেহেতু সিরিজ সিএস ধরলাম, তাহলে ধরেন মনে করেন যে তাহলে তুল্য ধারকত্ব মানে এই, আমরা একটু ভাষাটা বলবো, এখানে সুন্দর করে নোটে দেওয়া আছে যে যদি ধারকের সময়ের পরিবর্তে এমন একটি ধারক ব্যবহার করা হয় যার দুই প্রান্তের বিভব পার্থক্য ভি হবে, কি আধান কি হবে? কিউ হবে। ভাষা তো আমার এই মুহূর্তে দরকার নাই। তাহলে তুল্য ধারকত্ব ধরি আমি সি, যেহেতু এটা শ্রেণী এজন্য সিরিজ বলবো সিএস। তাহলে সিএস ইকুয়াল কি হবে বলেন তো? কিউ বাই ভি। কিউ ভাগ ভি হবে না? এতে তো আশা করি কোনো সমস্যা নাই, কারণ আগের বারও মোট কিউ ভাগ ভির কোনো পরিবর্তন হবে না। এখন কিউ মানে কি বলেন? কিউ মানে তো কিউএ, একটা কিউএ, তাই না? জি। ভি মানে কি? ভি মানে যেটা না, V1 প্লাস V2 প্লাস V3। আচ্ছা V1 প্লাস V2 প্লাস V3। আচ্ছা আমার এখানে জায়গা হবে না, আমি এটা নিচে লিখতেছি, হ্যাঁ এটা। আচ্ছা আমি এই জায়গাটাতে দেখি, আমি একটু জুম আউট করে নিয়ে। পেনটা দেখা যায় না ভালো একটা স্যার। আচ্ছা দেখা যাচ্ছে না? পেনটা এই যে আপনি পেন এটাই করেন না, দাগটা স্পষ্ট না মানে। আচ্ছা আমি তাহলে এই যে এখানে দেখি, এই যে এখানে দেখাচ্ছে, আমি এই জায়গাটা, হ্যাঁ আমার জায়গা অনেক আছে, আমি একটু তাহলে এটা বোল্ড করে নিচ্ছি। তাহলে সিএস মানে কি হবে? কিউ ভাগ কি বলেন? ভি, তাই না? কিউ ভাগ ভি। কিউ বাই ভি। আচ্ছা কিউ ভাগ ভি মানে কি? V1 প্লাস V1 প্লাস V2 V2 প্লাস V3 V3 সমান কিউ ভাগ V1 মানে কি পাইলাম? কিউ ভাগ C1 পাইছি, তাই না? V2 মানে কি? কিউ ভাগ C2। V3 মানে কি? কিউ ভাগ C3। কোন সমস্যা আছে নাকি? জি না স্যার। তাহলে কিউ ভাগ, নিচে একটা কিউ কমন নিব, কিউ উপরের সংখ্যা না, কিউ কমন নিব, তাহলে 1 ভাগ C1 প্লাস 1 ভাগ C2 প্লাস 1 ভাগ C3। এই কিউ কিউ কাটবো, কোনো সমস্যা আছে? জি না। আচ্ছা তাহলে অতএব সিএস মানে কি হচ্ছে বলেন তো? তাহলে উপরে কি আছে? 1 আছে না? জি জি। আর নিচে কি আছে? 1 ভাগ C1 প্লাস 1 ভাগ C2 প্লাস 1 ভাগ C3। তো এটাকে একটু যদি আমরা সাজে লিখি কেমন হয়ে যায়? এটা কেমন দেখা যাচ্ছে না? এই পাশটা খারাপ দেখা যাচ্ছে।
তো এটাকে যদি আমরা 1 দ্বারা ভাগ করি তাহলে 1 ভাগ সি এর সমান 1 ভাগ করলে এগুলো সব উপরে উঠে যাবে, তাহলে 1 ভাগ সি 1 প্লাস ইকো আসতেছে, মিট করেন 1 ভাগ সি 3। তাহলে এইটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আমাদের রাশিমালা। কি হলো? আচ্ছা, আমি একটু শেপ নিয়ে একটু দেখি, চেষ্টা করি দেখানোর। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই ধারকত্বের রাশিমালা। আচ্ছা, এটাতে কারো কোনো সমস্যা আছে কিনা বলেন? না স্যার। আচ্ছা, এখন যদি আমি একটু আচ্ছা ইকো আসতেছে, কেউ একজন মিউট করেন। এখন আমরা বলবো যদি n সংখ্যক ব্যবহার করে, এখানে 3টা ব্যবহার করছি না, এখানে তো 3টা ব্যবহার করছি, তাহলে n সংখ্যক ধারকের ক্ষেত্রে আমরা কি করব, তাহলে 1 ভাগ cs ইকুয়াল 1 ভাগ c1 প্লাস 1 ভাগ c2 প্লাস 1 ভাগ c3 প্লাস 1 ভাগ cn লিখতে পারেন আপনারা শেষে। তো শেষ না, আলহামদুলিল্লাহ এটা আমাদের হয়ে গেছে। আমি একটু অনেক সময় বেশি নিয়ে ফেলছি, একটু না। আমার একটা প্রশ্ন ছিল, জি জি বলেন। কোনো ধারক বা রোধ পাশাপাশি বসানোর পর বা সমান্তরালে বসানোর পর ওখানে যদি ভূমি সংযোগ করা হয় তার দিয়ে, তাহলে সেখানে কি কারেন্ট শূন্য হয় নাকি কি পরিমাণ কারেন্ট থাকতে পারে? আসলে আমাদের এগুলা তো আমরা ইয়াতে আমাদের কিন্তু সবগুলোই তো গ্রাউন্ড করা থাকে ওখানে, হ্যাঁ। জি। আচ্ছা, গ্রাউন্ড না করলে তো বিভব পার্থক্য তৈরি হবে না। মূলত আমার কথা বুঝতে পারছেন, মূলত বিভব পার্থক্য তৈরি করার জন্য এই কাজটা করা হয়, হ্যাঁ। ব্যাটারি না দিলে তখন ভূমি সংযোগ করা হচ্ছে। জি জি। তো ওইখানে যে আপনার রোধের সাথে বা ধারকের সাথে যে ভূমি সংযোগ করা হলো, যদি কারেন্ট সাপ্লাই করা হয় তাহলে ওখানে কি কারেন্টের পরিমাণটা কি শূন্য হবে? কারণ ওখানে তো সরাসরি ভূমিতে চলে যাচ্ছে কারেন্টটা। আচ্ছা, আমি একটু কথা বলি। আমাদের কিন্তু মানে সার্কিটের ক্ষেত্রে আর এগুলোর ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন আছে, হ্যাঁ। আমরা যখন সার্কিট করব, আমার কথা বুঝতে পারছেন, আমরা যখন বদ্ধ সার্কিট করব, আমরা আরো ডিটেলস আমাদের যে রোধের অধ্যায়টা আছে ওখানে আমাদের কোষ এবং রোধ নিয়ে আমাদের ডিটেলস আলোচনা করা আছে, আমরা ওখানে আরো ডিটেলস আলোচনা করব। আসলে আজকে অনেক প্রশ্ন আলোচনা করতে হবে, জি ইনশাআল্লাহ। কেবল একটা প্রশ্ন হয়ে এটাও হয় না এখনো। আচ্ছা, আমরা তাহলে এর পরের অংশটা আমি দেখি, হ্যাঁ, এটাতে কোনো সমস্যা নাই। পরেরটা এটা আমরা খুব দ্রুত শেষ করব, এখন আমাদের আর হাতে সময় একেবারে নাই। দেখেন আমি খুব দ্রুত সময় এটা শেষ করতেছি। আচ্ছা, সমান্তরাল সংযোগটা কি? আমাদের সমান্তরাল সময়টা হচ্ছে এর আগে অনেকগুলো ধারকের, দেখেন আমি একটু করে নিচ্ছি। ধরেন এই যে এটা আমাদের একটা ধারক, এটা একটা ধারক, এটা একটা ধারক, 3টা ধারক। এই 3টা ধারককে এবার আমি কি করতেছি, এই 3টা ধারকের এক প্রান্তগুলো আমি এক জায়গায় লাগিয়ে দেবো। এবার এই 3টা ধারকের এক প্রান্তগুলা এক জায়গায় লাগিয়ে দিলাম। তাহলে এটা কি প্রথম ধারকের প্রথম প্রান্ত, এটা দ্বিতীয় ধারকের প্রথম প্রান্ত, এটা তৃতীয় ধারকের প্রথম প্রান্ত। তাহলে সবগুলা ধারকের এক প্রান্তগুলো বা প্রথম প্রান্তগুলো কি একটা বিন্দুতে মিলিত হয়েছে, এবং দ্বিতীয় প্রান্তগুলো কি হয়েছে আর একটা বিন্দুতে মিলিত হয়েছে। তো এরকম ঘটনা ঘটলে তাকেই বলবো আমরা কি সমান্তরাল সমবায়। আশা করি এটাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমাকে বলেন এই লাইন থেকে এই লাইন পর্যন্ত দেখেন তো, এই ধারকের প্রথম প্রান্ত যা এই পয়েন্ট সেম না, এই পয়েন্ট দুইটা, আবার এই পয়েন্টও সেম, কারণ এখানে তো মাঝখানে কোনো বাধা নাই। তাহলে এই পয়েন্টটাও কি সেম। অনুরূপভাবে আমাদের এই পাশের এই পয়েন্ট যা, এই পয়েন্টও তা, এই পয়েন্ট এগুলো কিন্তু সেম, এই কালিগুলা। তার মানে এই দুই জায়গার যেটা বিভব পার্থক্য যদি ভি হয়, তাহলে এই দুই জায়গার বিভব পার্থক্য সেম হবে না। দেখেন তো, তাহলে এই দুই পয়েন্টের বিভব পার্থক্য ভি, এই দুই পয়েন্টের বিভব পার্থক্য কি ভি। তাহলে আমরা এখানে একটা সিদ্ধান্ত উপনীত হলাম যে সমান্তরাল সমবায়ে সবগুলো ধারকের বিভব পার্থক্য কি সেম ভি। কিন্তু এর আগে কি সবগুলোর বিভব পার্থক্য একই ছিল শ্রেণীতে? না স্যার। শ্রেণীতে কিন্তু আলাদা আলাদা ছিল, একটা V1 ছিল, একটা V2 ছিল, একটা V3 ছিল। কিন্তু এখানে চার্জ ভিন্ন হয়ে যাবে। এখানে আমাদের এর আগে কি ছিল, Q1 Q2 ছিল না, এবার হবে এটা
সরি কিউ কিউ ছিল প্লাস কিউ মাইনাস কিউ, এটা প্লাস কিউ ওয়ান, এটা হবে মাইনাস কিউ ওয়ান, এইটার এক প্রান্তে হবে প্লাস কিউ টু, এইটার প্রান্তে হবে মাইনাস কিউ টু, এটা হবে প্লাস কিউ থ্রি, এটা হবে মাইনাস কিউ থ্রি। খালি এই দুইটা জিনিস আমাদের মনে রাখলে আর কোনো কাজই নেই, প্রমাণ শেষ। সংজ্ঞা দিব, এই যে একদিকের পাতগুলো একটি বিন্দুতে, অন্য দিকের পাতগুলো কি অন্য একটু বিন্দুতে যুক্ত করলে তাকে কি বলবো আমরা? সমান্তরাল সমবায়। আচ্ছা, তাহলে আমাদের মোট আধান এবার কি হবে বলেন তো, একজন আমাকে বলেন। তাহলে মোট আধান কিউ ইকুয়াল কি হবে? কিউ ওয়ান প্লাস Q1 plus কিউ Q2 টু plus প্লাস Q3 কিউ থ্রি, তাই না? আচ্ছা, এখন আপনি ধারকের সংগত সমীকরণ বলেন। সি ইকুয়াল কি? আবার Q by V সি ইকুয়াল কিউ ভাগ ভি, তাহলে কিউ ইকুয়াল কি বলেন? সি ভি না? জি স্যার আচ্ছা, তাহলে আমি এই মানগুলো এখানে বসাবো। তাহলে সমান কিউ ওয়ান মানে কি বলেন? আমি লিখবো কিউ এবার কি কনস্ট্যান্ট? কনস্ট্যান্ট তো না, এবার ভি কনস্ট্যান্ট, তার মানে কিউ ওয়ান ভাগ ভি বলবো, Q1 প্লাস কিউ টু ভাগ ভি বলবো, প্লাস কিউ থ্রি ভাগ কি বলবো আমি? ভি বলবো। এতে কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের, এখন অনেকগুলা ধারকের পরিবর্তে, আচ্ছা সরি কিছু ভুল করলাম মনে হয়, বুঝলাম না সরি স্যার। সরি ভুল করে ফেলছি। কিউ মানে কি? সরাসরি সিবি লেখা যায় তো স্যার। আচ্ছা সিভি, তার মানে কি? C1 সি ওয়ান ভি বলবো, প্লাস জি স্যার। সি টু ভি বলবো, প্লাস সি থ্রি ভি বলবো, রেখে ভি। দেবো এটা। আচ্ছা ভি এখন, কমন নিব। আচ্ছা এখন এখন আমাদের আগের বারের মতো বলবো, যদি আমরা অনেকগুলা ধারকের পরিবর্তে যদি আমরা কি নেই, একটা ধারক নেই, সেটার ধারকত্ব কি যদি আমরা তুল্য ধারকত্ব সিপি বলি, যেহেতু প্যারালাল, তাহলে সিপি মানে কি হবে বলেন তো? সংখ্যাগত সমীকরণ বলেন। C1 plus C2 plus C3 আচ্ছা, না সি ওয়ান প্লাস সি টু কেন? সিপি মানে কি? কিউ ভাগ ভি না? আবার মানে এই যে যখন আমি ও C equal জি স্যার জি জি স্যার। এটা তো সিপি ইকুয়াল কিউ ভাগ ভি। C equal Q by V আচ্ছা কিউ মানে কি এখানে? মোট কিউ না? জি কিউ স্যার। মানে কি? মোট কিউ। আচ্ছা, তাহলে মোট কিউ কি? কিউ ওয়ান প্লাস কিউ টু প্লাস কিউ থ্রি ভাগ কি বলেন? ভি ভি। ভি আচ্ছা কিউ ওয়ান মানে কি? যেটা না সি ওয়ান ভি, সি ওয়ান জি ভি স্যার। প্লাস সি টু ভি প্লাস সি থ্রি ভি, ভি ভাগ কি ভি আছে নাকি? জি এই হয়ে গেছে কাজ, উপরে একটা ভি কমন নেই, সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি ভাগ কি ভি, ভি ভি কাটলে কি হয় বলেন? C1 plus C2 plus C3 অতএব সিপি ইকুয়াল কি? সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি। যদি এন সংখ্যক হয় তাহলে কি হবে? প্লাস ড্যাশ 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 এভাবে রেখে দিলে হবে, বা প্লাস সি এন। তাহলে এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কি সমীকরণটা, ফলাফল। এটাই হচ্ছে আমাদের এই যে সমান্তরাল সমবায়ে তুল্য ধারকত্বের সমীকরণ। স্যার এভাবে সাজালে কি বিদ্যুৎ বেশি পাওয়া যাবে? জি বুঝি নাই, আরেকবার বলেন। বলছি যে যদি এভাবে সাজানো হয় একটা সার্কিটকে তাহলে কি বিদ্যুৎ প্রবাহ বেশি হবে? আপনার কথাটা একটু মানে কম বুঝতে পারতেছি আমি। সাজানো হলে কি বললেন? বলছি শ্রেণীতে থেকে যদি সমবায়ে সাজাই আমরা একটা সার্কিট তাহলে কোনটাতে মানে বিদ্যুৎ প্রবাহ মাত্রা বেশি পাওয়া যাবে? কোনটাতে সঞ্চিত শক্তি বেশি? জি স্যার। আচ্ছা সঞ্চিত শক্তি বেশি, আমরা একটু পরে সঞ্চিত শক্তি সমীকরণ করব। সঞ্চিত সমীকরণটা বলে দিই, ইকো হচ্ছে, একটু মিউট করে রাখবেন। একটা প্রশ্ন শক্তি মানে হচ্ছে, একটু মিউট করেন, হ্যাঁ ইকো আসতেছে, হাফ সিভি স্কোয়ার, মানে ধারকের কাজ তো শক্তি সঞ্চয় করে রাখা, এটা হচ্ছে সঞ্চিত শক্তি সমীকরণ, ডাব্লিউ বাই ইপি। তো এখানে দেখেন এই সি মানে কি? এটাই সি তুল্য ধারকত্ব, তার মানে যার তুল্য ধারকত্ব বেশি তার সঞ্চিত শক্তি কি বেশি। তুল্য ধারকত্ব কোনটার বেশি হবে? সমান্তরালের বেশি হবে না, কারণ সমান্তরালে নর্মালি যোগ, আর ওটা তো 1 ভাগ। আর রোধের ক্ষেত্রে এই সমীকরণগুলো উল্টা, রোধের প্যারালালটা কি? 1 ভাগ আর পি ইকুয়াল 1 ভাগ আর ওয়ান প্লাস 1 ভাগ আর টু প্লাস 1 ভাগ আর থ্রি ছিল না? মনে আছে আপনাদের? আর রোধের সিরিজটা হচ্ছে আর এইচ ইকুয়াল আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। এই হচ্ছে বিষয়টা, আমরা রোধের ওখানে
ওখানে শুধু একটা জিনিস চেঞ্জ হবে, ওখানে ডিটেলস আলোচনা করব। তো আমি নেক্সট প্রশ্নে গেলাম, এটাতে যদি কারো কোনো সমস্যা থাকে একটু বলতে পারেন। আমি আসলে কতক্ষণ হয়ে গেছে দেখেন তো। স্যার 12 মিনিট টাইম আছে স্যার এখানে। 12 মিনিট না, আমি একটু শুরুতে খুব স্লো থাকি। স্যার 12 ক্লাসটা মিনিট একটু শেষ হয়ে যাবে স্যার। 12 মিনিট মানে অনেক সময়। আমি এগুলো 2 মিনিটে, আমি খুব মানে কম সময় শেষ করতে পারি, বেশি সময় শেষ করতে পারি। স্যার একটু সময় লাগবে তো এগুলা। কোনো সময় লাগবে না, এই দেখেন শেষ, 2 মিনিটে শেষ করে দিই, দেখেন চিন্তার কিছু নেই। আচ্ছা এখন, আচ্ছা সব থেকে গুরুত্বপূর্ণ এটা পরে, আগে আমরা এখন লাইভ চলতেছে কি স্যার? লাইভে পাওয়া যাবে? জি বুঝি নাই। বললাম যে ক্লাসটা কি লাইভে চলতেছে? না না লাইভে মানে না, ফেসবুকে হচ্ছে না, ফেসবুক কমিউনিটিতে খুব অসুবিধা হচ্ছে, আমি পারতেছি না, একসাথে দুইটাতে দেওয়া যাচ্ছে না। আমি ক্লাস শেষ হলে আমি এটা করে দিব, ক্লাসটা আমি দেখি রেকর্ড রেকর্ড হচ্ছে কিনা। ভয় লাগে যে রেকর্ডটা আবার যদি না হয়। আচ্ছা 45 মিনিট হয়েছে। আচ্ছা এখন দেখেন, আমরা গোলাকার পরিবাহী ধারকত্ব বের করব 1-2 মিনিটের কম সময় ইনশাল্লাহ। তাহলে এটা কিভাবে আমরা বের করব? প্রমাণটা আপনাকে মনে রাখতে হবে। আর ব্যাসার্ধের একটা গোলক বিবেচনা করি, এই যে একটা একটা গোলক বিবেচনা করি যার ব্যাসার্ধ কি আর, হয়েছে? তো একটি পরিবাহী গোলক, এর কেন্দ্র কি ও, ব্যাসার্ধ কি আর, হয়ে গেছে নাকি? আচ্ছা শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার, শোনা যাচ্ছে, আপনি বলেন। গোলকটিতে প্লাস কিউ পরিমাণ চার্জ দিছি আমি। গোলকের ধর্ম হচ্ছে, গোলকের যে কোনো জায়গায় যদি আপনি চার্জ দেন, এই চার্জটা ধাম করে পৃষ্ঠে চলে যাবে, ভিতরে গোলকের চার্জ থাকে না, এটা গোলকের ধর্ম, মানে এটাই এরকম। তাহলে আমরা কিউ পরিমাণ চার্জ দিছি, যখন চার্জ দিছি, চার্জ দিলে আমরা একটু আগে কি করলাম, বিভব বাড়বে না? আমরা চার্জ দিয়ে কি করি, চার্জ দিয়ে বিভব বাড়ালে সেটার নামে কি ধারকত্ব না? জি স্যার। তাহলে যখন চার্জ দিছি, বিভব হয়েছে ভি, গণনা শেষ। চিত্রে একটি এগুলোক দেখানো হলো, যার ব্যাসার্ধ আর, কেন্দ্র ও, এইগুলোকে চার্জ কিউ চার্জ দিলে বিভব হয়ে গেছে কি ভি। তাহলে ধারকত্বের সংজ্ঞানুসারে সি ইকুয়াল কি বলেন, কিউ ভাগ ভি। কোনো সমস্যা আছে? নাই। না স্যার। একটু আড়াআড়ি করে নেই, বা ভি ইকুয়াল কি হচ্ছে দেখেন তো, কিউ ভাগ সি, রেখে দিলাম 1 নম্বর সমীকরণ। এখন গোলাকার পরিবাহী পৃষ্ঠে বিভব, বিভবের আমরা সমীকরণ জানি, একটা কনস্ট্যান্ট সমীকরণ, 1/4πε0। আমরা প্রমাণও কিন্তু পড়ছি, আগে পড়ছি না? আচ্ছা কিউ যেহেতু বড় হাতের নিছি, কিউ ভাগ আর 2 নম্বর সমীকরণ। কোনো সমস্যা আছে এখানে কি? স্যার আচ্ছা 1 ও 2 তুলনা করে, এটা তো সমীকরণ আমরা জানি, 1 ও 2 তুলনা করে। তাহলে 1 ও 2 তুলনা করলে কি হয় বলেন? বাম পক্ষ ভি, বাম পক্ষ ভি না? আমি ডান পক্ষ সমান ডান পক্ষ লিখতে পারি। তাহলে কিউ ভাগ সি ইকুয়াল 1 ভাগ কিউ ভাগ আর। একটু ধামাধাম কাটা ফেলি, এই কিউ কিউ কাটে দিব আমরা, এই কিউ কিউ কাটলে আর উপরে কিছু থাকে? একেবারে 1 ভাগ করে দেই, উপরে আর কিছুই নাই। তাহলে সি উল্টাই দিলে হয়ে যাবে। হ্যাঁ উল্টাই দেই একবার, 4πε0 আর। এই দেখেন 2 মিনিট লাগে নাই, প্রমাণ শেষ। এটাই ধারকের গোলাকার ধারকত্বের রাশিমালা। আসছে কিন্তু 17তম তে, দেখছেন? কলেজে আসছে 7তম 14তম, এটাই আসবে পরীক্ষায়। তাহলে এটাই হচ্ছে আমাদের গোলাকার ধারকত্বের রাশিমালা। এখন যদি ডাইইলেকট্রিক ধ্রুবক কে থাকে, তাহলে জাস্ট এর সাথে কেটা আমাদের যুক্ত হবে, মানে গুণ হবে। তখন কি হবে? সি ইকুয়াল 4πε0 কে আর। আচ্ছা এটা আমাদের দুইটা সমীকরণ, এটা দুইটা প্রমাণ। এটা হচ্ছে শূন্য মাধ্যম আর এটা হচ্ছে কে মাধ্যমে। এখন বলেন তো, আর এখান থেকে এটা কিন্তু প্রশ্ন আসে, এই যে অথবা দেখেন, ধারকত্ব কি ব্যাসার্ধের সমানুপাতিক। দেখেন তো এই সমীকরণগুলো সব ধ্রুবক না আমাদের? এই যে 4π এর মান, ε0 এর মান, এগুলো সব ধ্রুবক না? জি স্যার, সি সমানুপাতিক আর। তাহলে আমি সি সমানুপাতিক কি লিখতে পারি, আর, যেহেতু আমাদের 4πε0 কে সব কি ধ্রুবক। সব প্রমাণ শেষ, আলহামদুলিল্লাহ শেষ করে দিলাম। কোনো কথা থাকলে বলতে পারেন। আচ্ছা এরপরে আর দুটো প্রশ্ন, তো কোনো ব্যাপার না, হয়ে যাবে। স্যার 13 নম্বর প্রশ্নটা স্কিপ করে গেছেন স্যার। জি বুঝি নাই। হ্যাঁ 13 নম্বর প্রশ্নটা, 13। হ্যাঁ ওইটাই বের করলাম, ওটা একটু ছোট তো, একটু সাহস করে নিলাম যে শেষ করতে পারবো। 15 নম্বরটা শেষ করে দেন, 15 নম্বরটা শেষ করে দেন। 15টা?
জি স্যার, ওটা ছোট আছে, পরে এটা দিবেন আচ্ছা না এটা রেকর্ড ক্লাসে। আচ্ছা হোক, এটা আগে দিয়ে দেখেন, বের করছি যখন কথা বলতে বলতে সময় যাবে, কিন্তু না শেষ হলে আমার দোষ নাই পরে। তাহলে আমরা এখন দেখবো, এটা মোস্ট ইম্পর্টেন্ট, আসবে এই পরীক্ষায়। তাহলে সমান্তরাল পাতধারক কি? ওই যে একই আকৃতির সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটা সমান্তরাল ধাতব পাত কাছাকাছি রেখে সমান্তরাল পাতধারক গঠন করা হয়। মাঝখানে কি কি রাখা হয়? যেমন কাঁচ রাখা হয়, মোম রাখা হয়, চীনামাটি রাখা হয়। এত দরকার নাই, পরীক্ষায় যদি রাশিমালা আছে এগুলো সব বাদ, এগুলো তো সময় হবে না। সমান্তরাল পাতধারকের ধারকত্বের রাশিমালা। আচ্ছা আমি একটু সংক্ষেপে বলি, সেটা হচ্ছে মানে যতটুকু দরকারি শুধু এতটুকুই কথা বলি। একটু আমি চিকন করে নিলাম এটা। দেখেন প্রথমে একটু বর্ণনাগুলো তো দিতে হবে। ধরি এম এবং এন দুটি পাত, এই যে দুইটা পাত এম এন দুইটি পাত পরস্পরের কাছাকাছি রাখছি। মধ্যবর্তী দূরত্ব কি? ডি না? প্রথমে বললাম না দুই পাতের মধ্যবর্তী দূরত্ব কি? ডি। প্রতিটি পাতের ক্ষেত্রফল কি? এ। আচ্ছা এগুলাই বলছি এখানে, যে এই যে ডি দূরত্ব অবস্থিত, পাতদ্বয়ের ক্ষেত্রফল কি? এ। এম পাতটা অন্তরিত, যেমন একটা আমরা এই যে প্লাস এর আগেও দেখলাম না, একটা কি ভূসংযুক্ত ছিল, এটা আর একটা কি ছিল? তড়িৎ উৎসের সাথে ছিল। এই জন্য বললাম এমটা অন্তরিত, এনটা কি? ভূসংযুক্ত। অর্থাৎ এম পাত থেকে যদি তড়িৎ উৎপাদক যন্ত্রের সাথে প্লাস কিউ যদি দেই, তাহলে এই পাশে কি হবে? এন পাতের মধ্যে সমপরিমাণ ঋণাত্মক চার্জ আবিষ্ট হবে, মানে এই পাশে যদি প্লাস কিউ হয়, এ পাশে কি হবে? মাইনাস কিউ আবিষ্ট হবে। ওগুলাই বলছি, এগুলো এত বর্ণনা লেখার দরকার নেই। কিভাবে হয়েছে এই যে ম্যাডামের ব্যাখ্যা অনেকটা আছে এখানে, এগুলো বাদ। আচ্ছা এখন দেখেন এক্ষেত্রে তড়িৎ বল রেখাগুলো, এই যে তড়িৎ বল রেখাগুলো কি? এম থেকে এনে যাবে। আমরা জানি তড়িৎ বল রেখা বা তড়িৎ ক্ষেত্রের দিকে ঋণাত্মক চার্জের দিকে, এই জন্য তড়িৎ বল রেখাগুলো ওদিকে যাবে, এম থেকে এনে পৌঁছাবে। এই যে সাইডের গুলো একটু বাঁকা হবে, মাঝের গুলো সোজা হবে, সমান্তরাল হবে, এগুলো এত কথার দরকার নেই। এখন হচ্ছে মূল আমাদের প্রমাণ। প্রত্যেকটা পাতের ক্ষেত্রফল কি ধরছি? এ। এবং এম পাতে আমি কি কিউ প্লাস কিউ সার দিছি না? তাহলে ক্ষেত্রফল এ, সার দিছি কি? কিউ। চার ঘনত্ব মানে কি বলেন তো? এর আগের দিনে বলছিলাম, বলেন চার ঘনত্ব মানে কি? চার ঘনত্ব, চার ঘনত্ব মানে কি? একক ক্ষেত্রফলে চার্জ, মনে আছে আপনাদের? একক ক্ষেত্রফলের এক চার্জ ঘনত্ব মানে একক ক্ষেত্রফলে চার্জ। তো ধরেন যে এ ক্ষেত্রফলে চার্জ কিউ, তাহলে এক ক্ষেত্রফলে চার্জ কি? কিউ ভাগে না, নাকি? আর শুধু ঘনত্ব মানে কি? একক আয়তনে ভর। আমরা যে মানুষের ঘনত্ব বা কারের ঘনত্ব যেগুলো বলি, এটা ঠিক আছে কি? সি ইকুয়াল কি? কিউ ভাগ এ। আর করে নিছি একটু, কিউ ইকুয়াল এই চার ঘনত্বকে বলছি সিগমা, সিগমা এ রেখে দিলাম। আবার ভি ইকুয়াল ইডি একটা সমীকরণ মনে আছে আপনাদের? এটা প্রমাণে আমরা পড়ছি, ভি ইকুয়াল ইড বলছিলাম, মনে আছে? জি স্যার। আচ্ছা এরপরে ভি ইকুয়াল, পরের খালি এগুলো সমীকরণের কারবার। ভি ইকুয়াল ইড, ইডি লিখলাম। আবার ই মানে হচ্ছে সিগমা বাই এপসাইলন নট, এটারও প্রমাণ আছে। সরি এটা ই হবে, ই মানে সিগমা বাই এপসাইলন নট। তাহলে ভি ইকুয়াল মান বসালাম, এটার ইর মান বসালাম। তাহলে উপরে সিগমা আছে, আর কি আছে? এর সাথে উপরে একটা ডি আছে, আর নিচে কি আসলো? এপসাইলন নট। ঠিক আছে, মানে এই পর্যন্ত আসলাম আমি। এখন সি ইকুয়াল কি জানি আমরা? বলেন কিউ ভাগ বি সংজ্ঞাগত সমীকরণ ধারকত্ব। এবারে মনে করেন কাজে শেষ। তাহলে সি ইকুয়াল কি? কিউ ভাগ ভি। আচ্ছা তাহলে আমরা কিউ এর মান বসাইতে, যে কিউ মানে কি? উপরে সিগমা এ না? জি স্যার। কিউ মানে কি? সিগমা এ ভাগ ভি মানে এই যে বিশাল বড় এপসাইলন নট। এটাকে যদি আমরা উল্টা দেই, তাহলে উল্টা দিলে কি হবে বলেন তো? এই এপসাইলন নট এটা কাটা যাবে না, এপসাইলনটা উপরে যাবে না? না গুণ করে দেখাবো? জি না স্যার, বোঝা যাবে। এগুলো উল্টা যাবে। এই যে এ সরি এ তো কাটা যাবে না, এই এপসাইলন, এই সরি সিগমা সিগমা কাটা যাবে, এপসাইলন নট যাবে উপরে। তাহলে এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি, প্রমাণ শেষ। এত সহজ, অনেকবার পরীক্ষা আসছে। এটাই হচ্ছে অতএব সি ইকুয়াল কি? এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। এই যে প্রথমে বলছিলাম কে মাধ্যমে হলে কি হবে বলেন? শুধু কে এপসাইলন নট এ ডিভাইডেড বাই
আচ্ছা ইকো হচ্ছে, মিউট করেন। কি খুব বোরিং মনে হলো? আপনি না যখন স্যার, আপনি যখন খাতায় পড়বেন এই কটা লাইন নোট সাইডে লিখে দিবেন যে আপনার এই কটা মনে রাখলে এটা প্রমাণ হবে, না মনে থাকলে প্রমাণ হবে না। ইকো আসতেছে, প্লিজ একটু মিউট করেন, সবাই মিউট করেন। তো শেষ, পরেরটা লাস্ট ম্যাথ, লাস্ট থিওরি। আর কয় মিনিট আছে দেখেন তো? 2 মিনিট স্যার। আচ্ছা 2 মিনিট। আপনাদের সাথে কথা না বললে কিন্তু হয়ে যাইতো কিন্তু এক শেষ। মিনিট আচ্ছা হোক, এটা দেখেন সঞ্চিত শক্তির রাশিমালা শেষ হলে আমি পুরো দিনই শেষ হচ্ছে। তো সঞ্চিত শক্তির রাশিমালা একদম সোজা, সি ধারকত্ব বিশিষ্ট কিউ পরিমাণ আধান দিলাম, তাহলে সংখ্যাগত সমীকরণ কি? সি ইকুয়াল কিউ ভাগ ভি, ভি ইকুয়াল কিউ ভাগ সি, এটা হয়ে গেছে, তাই না? এখন এই সঞ্চিত শক্তির রাশিমালাগুলো প্রমাণ করার জন্য আমাদের প্রথমে ক্ষুদ্র জিনিস একটু দিতে হবে। প্রথমে আমরা ক্ষুদ্র চার্জ দিব, ডিকিউ চার্জ। ডিকিউ চার্জ দিলে কাজ যদি ডিডাব্লিউ হয়, তাহলে ডাব্লিউ ইকুয়াল কি ভি ডিকিউ হবে না? এই যে আপনারা ভি সংখ্যাগত সমীকরণ কি পড়ছিলেন, ভি ইকুয়াল ডাব্লিউ ভাগ কিউ ছিল না? ভি ইকুয়াল ডাব্লিউ ভাগ কিউ। তাহলে এখানে আমাদের ডাব্লিউটা হচ্ছে ডিডাব্লিউ আর কিউটা হচ্ছে ডিকিউ, বা এখানে ডাব্লিউ সমান যেহেতু ভি কিউ, ওই জন্য এখানে ডিডাব্লিউ ইকুয়াল হয়ে গেল ভি ডিকিউ, বা ডিডাব্লিউ ইকুয়াল ভি মানে এই যে উপরে কিউ ভাগ সি বসালাম, সেই কিউ ভাগ সি বসাইছি এখানে। টাইম শেষ। আচ্ছা এটাকে এখন 0 থেকে যদি আমরা কিউ পর্যন্ত ইন্টিগ্রেশন করি এই সমীকরণটাকে, তাহলেই আমাদের কাঙ্ক্ষিত জিনিসটা চলে আসবে। এই লাইন পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা বলেন, দ্রুত বলছি। আচ্ছা আপনার মনে হয় নাই কেউ এই মুহূর্তে আমার সাথে, আমি একা হয়ে পড়ছি। তো যাই হোক, আমি একা হয়ে পড়ছি, আমি একাই দেখাচ্ছি। এখন দেখেন আমরা কিছু করি না এখানে, আমরা ডিকিউ চার্জের জন্য কৃতকাজ যদি আমরা ডিডাব্লিউ পাই, তাহলে আমাদের এই যে বিভবের যে সংখ্যাগত সমীকরণ ছিল, এই যে ভি ইকুয়াল ডাব্লিউ ভাগ কিউ, এখান থেকে ডাব্লিউ ইকুয়াল ভি কিউ, সেখান থেকে ডাব্লিউ জায়গায় ডিডাব্লিউ আর কিউ এর জায়গায় ডি কিউ, যেহেতু আমি ডিকিউ চার্জ আমি নিছি এখানে, এরপর আমি ভির মান কিউ ভাগ সি বসাইছি। এখন এটাকে যদি 0 হতে কিউ চার্জে চার্জিত করি, তার মানে ইন্টিগ্রেশন করতে হবে আমাকে এটাকে 0 থেকে কিউ পর্যন্ত। আমি একটু আগায় নিলাম, তার মানে এই সমীকরণটা হচ্ছে আমাদের ডাব্লিউ ইকুয়াল কি 0 থেকে, মানে যখন সম্পূর্ণ কাজ হলে 0 থেকে কিউ পর্যন্ত এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমি কি সেটা দেখাবো নাকি? আচ্ছা দেখেন, তাহলে ডাব্লিউ সমান কি আমাদের এখানে সিটা তো আমাদের ধ্রুবক, তো ধ্রুবকটা আমরা সামনে, আচ্ছা দেখাই একবার। তাহলে 0 থেকে কিউ আমাদের কিউ ভাগ সি ডি কিউ, আচ্ছা সমান, তাহলে আমাদের 1 ভাগ সি যেহেতু আমাদের ধ্রুবক, এটা বের করে নিলাম। 0 থেকে কিউ, এখানে কিউ ডি কিউ। তো আমরা এরকম ইন্টিগ্রেশন অনেক পাইছি, এই এগুলো আমরা এর আগে অনেক প্রমাণ করছি। কিউ ডি কিউ, আমি একটু তারপরে যারা নতুন ভর্তি হয়েছেন সব পুটিতে আছে, এটা হচ্ছে এই যে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সমান এই যে এন, এই যে উপরে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1, নিচে কি এন প্লাস 1, এই সূত্রে অনেকবার আছে। তাহলে আমাদের এটা ডিকিউটা ডিএক্স, এটা হচ্ছে আমাদের এক্স, তার মানে এটার উপরে একটা কি আছে, এন হচ্ছে, এন এর মান কত 1, তাহলে সমান 1 ভাগ সি। তাহলে এন এর মান 1, তাহলে উপরে কি হবে আমাদের, উপরে হবে আমাদের এই যে এক্স এর উপরে, এক্সটা হচ্ছে আমাদের কিউ, তাহলে কিউ এর উপর এন প্লাস 1, এন এর মান 1, 1 যোগ 1 সমান কি বলেন 2, ভাগ নিচে হচ্ছে এন প্লাস 1, এন এর মান 1, 1 যোগ 1 সমান কি 2। এখন আমরা লিমিটগুলো বসাই দেবো। লিমিট কি, এখানে 0 ছিল, এখানে কি ছিল কিউ ছিল। আচ্ছা এখন দেখেন সমান, এখন আমরা এই যে আমরা এই কিউটা কোথায় বসে, এই কিউটা একবার এখানে বসবে, সূত্রের -0 একবার এখানে বসবে, তো 0 তো কোনো দাম নাই, তার মানে এই পাশটা যা আছে তাই হবে। তাহলে 1 ভাগ সি মানে কিউটা এখানে বসে, আপনার ইন্টিগ্রেশন আরো ক্লাসগুলো দেখে নেবেন। তাহলে উপরে কি কিউ স্কয়ার ভাগ সি মানে 2, এটাকে একটু সাজাই লিখি, হাফ কিউ স্কয়ার বাই সি। এইটাও মূলত আমাদের একটা এই সমান্তরাল, এই যে মানে মানে ধারকের সঞ্চিত শক্তির রাশিমালা, এটাও এই যে দুইটা হয়ে গেল কেন? আচ্ছা দেখেন আমি দেখাচ্ছি, লক হয়ে গেল নাকি?
আসলে আমি এখনো অভ্যস্ত হয়ে উঠিনি খুব একটা এগুলোতে। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে আমাদের একটা সঞ্চিত শক্তির রাশিমালা। এটা আমরা ডাব্লিউ বলতে পারি, হ্যাঁ। তো এখান থেকে কিন্তু আরো 2-3টে সমীকরণ বের হয়ে আসে এখান থেকে। আচ্ছা, এটা হচ্ছে হাফ কিউ স্কোয়ার বাই সি, এই দুইটা আবার কোথা থেকে আসলো? আমাদের এই দুইটা আমি মিশাই দিচ্ছি। আচ্ছা, এখন আরো 2টা সমীকরণ এখানে আসে। এই সমীকরণটা থেকে আমি এখান থেকে বের করে দেখাচ্ছি। দেখেন, সমান হাফ, এই যে কিউ মানে কি, আমাদের আবার সংখ্যাগত সমীকরণ দেখেন, সি ইকুয়াল বারবার লাগবে কিউ ভাগ ভি। তাহলে বা এক কাজ করি, আমি এটা কিন্তু স্কোয়ার, হ্যাঁ। কিউ মানে কি বলেন তো? কিউ মানে কি সিভি না? আর আর গুণ করলাম, তাহলে এখানে আমি কিউ এর মান বসাবো হাফ, কিউ এর মান সিভি, তার উপরে কি আছে স্কোয়ার ভাগ কি সি। তার মানে কি এই সি স্কোয়ার ভি স্কোয়ার, তাহলে হাফ সি স্কোয়ার ভি স্কোয়ার ভাগ কি সি। এটা যদি কাটা যায় তাহলে কি হয় দেখেন, এই যে সি স্কোয়ার আর এই সি কাটা গেলে হয় হাফ সি ভি স্কোয়ার। তার মানে এটাও কি আমাদের একটা সঞ্চিত শক্তির রাশিমালা। দুইটা পাইলাম, আমি বক্স করে দেখাচ্ছি, অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু এগুলো লাগবে। আরও একটা কিন্তু সমীকরণ এখানে দাঁড়ায় হাফ কিউ ভি। আচ্ছা, ওইটা আমি একটু দেখাই নেই। আচ্ছা, ওইটা দিয়ে শেষ করে দিব। এখানে দেখেন, তাহলে আমি এই লাইনের নিচে আসলাম, আবার সমান হাফ সি মানে কি আবার বলেন তো? সি মানে কি কিউ ভাগ ভি না? সি মানে কিউ ভাগ ভি, তাহলে হাফ সি মানে কি কিউ ভাগ ভি ইন্টু কি ভি স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার। তাহলে এখন আমি কি কি কাটবো? এই ভি স্কোয়ার আর এই ভি কাটবো, তাহলে আমার আরেকটা সমীকরণ দাঁড়াবে সমান কি হাফ কিউ ভি। তার মানে আমাদের এই তিনটাই হচ্ছে সঞ্চিত শক্তির রাশিমালা। তো আশা করি ইনশাল্লাহ সমস্যা না হওয়ারই কথা। আমি বক্স করে দেখালাম। আমাদের ম্যাথ করার ক্ষেত্রে কিন্তু অনেক ম্যাথ আসে এগুলো থেকে, আপনারা জানেন প্রতিবারে আসে, আমাদের কিন্তু ম্যাথের জন্য এগুলা লাগবে। তো খুব সুন্দরভাবে এখানে আমাদের নোটগুলো ধারকত্বের ব্যবহার যেহেতু মানে সিলেবাসে কিন্তু আছে, দেখেন আমি সিলেবাসে কিন্তু উপরে ছিল কিন্তু ধারকত্বের ব্যবহার, তো এই জন্য কিন্তু এটাতে মনে হয় আছে সিলেবাস। এই দেখেন ধারকের শক্তি এবং ব্যবহার, তো ব্যবহারগুলো একটু আপনারা খুবই সহজ। রেডিও, টিভি, ফ্যান, ফোন, আচ্ছা দুইটাই মূলত এই যে তড়িৎ রূপে শক্তি সঞ্চয় করার জন্য টেলিফোন, টেলিগ্রাফ, এগুলো একটু মনে রাখবেন। তো আজ এ পর্যন্তই, আপনারা একটা স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন। তো খুব সুন্দরভাবে এখানে জিনিসগুলো দেখানো আছে। তো আমাদের 19তম শিক্ষক নিবন্ধনে ভৌত বিজ্ঞান এবং প্রভাষক প্রদর্শক পদার্থবিজ্ঞান এই কম্বাইন আমাদের কোর্সে আপনারা যুক্ত হতে পারেন। তারা এখনো ভর্তি হন নাই, দ্রুত আমাদের কোর্স এনরোল করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।